বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, আপনাকে স্বাগত। জি মামুন। রাশেদ, এই যে প্রতি বছর আমরা দেখি যে বন্যা আসলেই একটা খুবই কমন বলা চলে, খুবই প্রচলিত একটা কথা চলে আসে যে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তো এবারও আমরা দেখলাম যে বাঁধ ভেঙে কিন্তু এই যে আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে ফেনীর অনেক এলাকা মুহুরী ইকোহা নদীর এবং ফেনীর পানি এই ঢুকে বিষয়টা পড়েছে যদি আমি জনপদে। বলি মামুন, গত 5 বছরের ডেটাটা আমার কাছে আছে, আমি দেখাবো। আসলে একই অবস্থা কিন্তু, যে প্রতি বছরই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একদম লাগাতার 5 বছর একই পয়েন্টে ভাঙন, একই পয়েন্টে, যেটা আমরা আত্মীয় স্বজনের রিপোর্টে দেখলাম যে মানুষের মধ্যে ক্ষোভ এই কারণে কিন্তু আসলে দিন দিন বাড়ছে যে এই রকম নামমাত্র অনেক টাকা দিয়ে নামমাত্র যে একটা বলা যায় গোজামিল দিয়ে বাদটাকে একটা দেওয়া, তারপরে আবার সেই পরের বছর। প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম রাশেদ যে সাধারণ মানুষ অভিযোগ করছিলেন পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে। তো তড়িঘড়ি করে আসলে দায়সারাভাবে বাঁধগুলো কেন টেকসই করা হচ্ছে না এখন পর্যন্ত? এই বিষয়টি দেখবো। আগে একটু এই মুহূর্তে যদি সারা দেশে আমি একটু মানচিত্রে যাই, যে বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি যদি দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু সিলেটের এই পাশটাতে যেমন বন্যা পরিস্থিতির অবনতি ছিল, উন্নতি হচ্ছে, আবার কিন্তু বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টি যখন বাড়ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই চাপটা পানির বাড়ছে এবং বিশেষ করে চেরাপুঞ্জিতে ওই পাশটাতে যে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের নিজস্ব কিন্তু ওখানে যে বৃষ্টিপাত হচ্ছে সেই পানি দিয়ে কিন্তু ঢলে বৃষ্টির পরিচয় নতুন করে যে আমরা দেখলাম যে ফেনীতে গত কয়েকদিনের চিত্র কিন্তু বদলে গেছে এবং সে মানচিত্রের ওই পেছন থেকে যদি দেখি ফেনীর এই পাশটাতে কিন্তু একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে। পাশাপাশি ওই পারে যে তিস্তার অবস্থা সেটাও কিন্তু জানা, যে সেখানেও কিন্তু আসলে একটা শঙ্কা বিরাজ করছে মাঝে মধ্যে, কিন্তু মাঝে কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা দেখলাম যে ওই পাশটাতেও কিন্তু এই অবস্থা গেছে। এরপরে আসি আপনি যেটা বলছিলেন, আমরা যদি একটু ফেনীর দিকে নজর দিই, যে কেবলমাত্র ফেনীতেই আমি যেটি বলছিলাম যে আমার কাছে কিছু তথ্য আছে মামুন, সেটা যদি আমরা দেখি যে 17-18 অর্থবছর 7টি স্থানে ভাঙন এবং সেখানে কিন্তু যে 39 লাখ প্রায় তারও বেশি এখানে বরাদ্দ হয়েছে। 18-19-এ 22টি স্থানে ভাঙন হয়েছিল, সেখানে প্রায় 1.5 কোটি টাকারও বেশি, 1,70,00,000 টাকার মতো বরাদ্দ হয়েছে। 19-20 সালে যদি আমরা দেখি 15টি স্থানে ভাঙন হয়েছে এবং সেখানেও কিন্তু প্রায় 30 লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর পরের বছরে 4 দফায় ভাঙন হয়েছে এবং সেখানে কিন্তু 8টি স্থানে বরাদ্দ প্রায় কোটি টাকার কাছাকাছি এবং 21-22 অর্থ বছরে আমরা দেখি দুই দফায় 6টি স্থানে ভাঙন হয়েছে এবং সেখানে 71 লাখ টাকার মতো বরাদ্দ। আজকে কিন্তু আমরা দেখলাম যে মন্ত্রী সেখানে গিয়ে নতুন করে একটা আশ্বাস দিলেন যে আবারও যে নতুন করে দেয়া হবে এবং তিনি তার কথায় যেটি বললেন যে আগামী বর্ষার আগে এই 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 কথাই কিন্তু বারবার শুনতে শুনতে ওই অঞ্চলের মানুষ, আমরা যেটি বারবারই বলছি যে আত্মীয় স্বজনের রিপোর্টটাতে দেখতেছিলাম মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু এই প্রতি বছর তারা একই আশ্বাস শুনে এবং সেই আশ্বাস যে বাস্তবায়নের বিষয় কিন্তু তা না। সেই বাঁধগুলো কিন্তু সংস্কার বা মেরামত সেটি কিন্তু হয়, কিন্তু মেরামত হয় শুধু শুকনো মৌসুমের জন্য। পরের বর্ষায় এসে এই বাঁধটা এই অংশে যখন সংস্কার হলো, পরের অংশে কিন্তু আবারও সেটি ভাঙন দেওয়া। এই অবস্থা কিন্তু পুরো দেশের যে সার্বিক চিত্রটা আমরা মানচিত্রে যেমনটা দেখলাম, যে বেশি শুধু এই ফেনী না, এখন কিন্তু বিভিন্ন জায়গায় ফেনী সিলেট সহ বিভিন্ন জায়গায় শঙ্কা তৈরি হয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে মন্ত্রী নতুন করে আশ্বাস দিয়েছেন। মন্ত্রীর প্রতি বছরই নতুন করে আশ্বাস কিন্তু পানি আটকাতে পারছে না। আর আপনি কিছুক্ষণ আগে যেমনটা দেখাচ্ছিলেন যে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, আমি যদি একবারে হিসেব করে বলি, তাহলে আসলে ঘাটতিটা কোথায়? অর্থের বরাদ্দ যদি ঠিক থাকে তাহলে কাজ হচ্ছে না কেন? এবং আপনি বলছিলেন যে শুষ্ক মৌসুমে কাজ হয়। বন্যা তো আসলে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি পূর্বাভাস বোঝা যায়, আগে থেকে টের পাওয়া যায়, ভূমিকম্পের মতো নয় এটি। তাহলে কেন পূর্বাভাস বোঝার পরেও সমস্যাটা সমাধান করা আসলে যাচ্ছে হচ্ছে না? গিয়ে বরাদ্দগুলো হচ্ছে আপৎকালীন বরাদ্দর পরিমাণ কিন্তু কম নয়, কিন্তু হঠাৎ করে এই যে মন্ত্রী গিয়ে বললেন এইবার বর্ষা চলে গেলে মেরামত করা হবে, সংস্কারের ব্যাপারে কিন্তু দীর্ঘমেয়াদী যে একটা পরিকল্পনা, একদম টেকসই যে একটি বেড়িবাঁধ, যেটি আসলে 20-50-100 বছরে কিছু হবে না, এই পরিকল্পনা নিয়ে আগালো বা সেই পরিকল্পনা করা কিন্তু সেটা কিন্তু অর্থ যদি আমরা সংস্কার একটা বাঁধের পিছনে যে পরিমাণে অর্থ প্রতি বছর ব্যয় হচ্ছে, সেটি যদি 5 বছরেরটা যোগ করি, আমরা যদি ফেনীর 5 বছরটা যোগ করি, তাহলেই কিন্তু সেটি অনেক হয়ে যায়। তার মানে বরাদ্দ ঠিকই হচ্ছে, কিন্তু সেটা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। এবং সংস্কারের ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে সংস্কার করা হচ্ছে, সেটি আসলে যে যা দিয়ে করা হচ্ছে পাথরের বদলে ইট দিয়ে, এবং সেখানে যে গোজামিল, সেখানে যে অর্থ লোপাট একদম সরাসরি বলা যায় সেটি হচ্ছে, তার প্রভাব এর পড়ছে। দায় কি রাশি শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডকে দিতে হবে?
পানি উন্নয়ন বোর্ডকে যেহেতু তাদের দায়িত্ব, অবশ্যই তাদের দিতে হবে। ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে কিনা সেটি তদারকি করা, তাদের কাছ থেকে কাজটা বের করে আনা, এবং সেটি আমার মানসম্মত হচ্ছে কিনা সেটা যদি কোনো প্রতিষ্ঠান তদারকি করে বের করে না আনতে পারে তবে দায় তাকে অবশ্যই দিতে হবে। ছোট করে আরেকটা বিষয় জানতে চাই, পানি উন্নয়ন বোর্ডের কাজের তদারকির দায় কি কোনো সংস্থার আছে? পানি উন্নয়ন বোর্ড না, কাজ ঠিকমতো তারাই তো করলো করবে, কিনা? এটা তো তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারাই তো করবে, তাদেরই তো এই দায়িত্ব। এবং এর পুরো বিষয়টাই কিন্তু একটা এমন একটা দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে। আমি বারবারই বলছিলাম যে দুষ্টু চক্রের কথা, সেটি যদি বলি একদমই যে বিষয়টি আমরা এখন আছি যে তড়িঘড়ি করে একটা নির্মাণ করা, এবং সেখানে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এই যে মন্ত্রী আজকে আশ্বাস দিলেন, তার আশ্বাসের পরবর্তীতে আমরা ফেনী বা সিলেট অঞ্চলে বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য এখানে দেখবো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তারপর কি হবে? পরের বার বন্যায় হয়তোবা এই বছর যেখানে সংস্কার হলো সেখানটায় ভাঙলো না, কিন্তু অন্য একই বেড়িবাঁধের অন্য জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে, নতুন করে নির্মাণ হচ্ছে না, অন্য জায়গায় ভাঙন হলো। তাহলে কি হলো? ঠিক এইবারের মতোই নতুন করে সংস্কারের নামে অর্থ বরাদ্দ হলো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেমন কোটি টাকা অর্থ বরাদ্দ রয়েছে, এখানেও কিন্তু অর্থ বরাদ্দ রয়েছে। আবার ক্ষতিগ্রস্ত সহায়তার নামেও কিন্তু একটা অর্থ বরাদ্দ পাওয়া যায়। আপনার যদি বন্যা না হয় তাহলে কিন্তু ওই অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য নতুন করে অর্থ বরাদ্দ হবে না। কাজেই এটির একটি বড় বিষয়, এখানেও কিন্তু কাজ করছে অর্থ বরাদ্দ। এরপরে যদি আমরা আসি সেই গতানুগতিক আশ্বাস, সেই আশ্বাসের কথাটা দিচ্ছেন এবং আশ্বাসের কথা বলছেন, সেই আশ্বাসেও কিন্তু একই জিনিস, সেখানেও আবার নতুন করে বরাদ্দ বা নতুন করে অর্থ আসার বিষয়টি রয়েছে। এবং তারপরে আবার সেই আশ্বাসের অনুযায়ী যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে আবার যে নির্মাণ, সেটি কিন্তু ওই তড়িঘড়ি করে যে নির্মাণ সেটি। তার মানে পুরো সার্কেলটা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে আছে। এই দুষ্ট চক্রের মধ্যে থেকে বেরিয়ে আসতে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটির বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে বছর বছর এই যে একটা সার্কেল, সেই সার্কেলের বেড়াজালে পড়তে হবে না। রাশেদ, ছোট্ট করে আপনি আপনার তৃতীয় যে পয়েন্টটি ছিল যে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা বরাদ্দ, অর্থাৎ বন্যা হওয়া পরবর্তী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হলেন তাদের একটা বরাদ্দ থাকে, সেটিও নিশ্চয়ই কোটি টাকার ওপরে। তো সেই ক্ষেত্রে আপনি দুষ্টচক্রের যে এখানে প্রেজেন্টেশন দেখিয়েছেন, একটু জানতে চাই যে এইখানে যে বরাদ্দ থাকে, এই বরাদ্দের পরিপূর্ণ টাকাটা কি তারা পায়, নাকি এই বরাদ্দের টাকাটা পাওয়ার জন্য বন্যাটা হোক কেউ চায়, কোনো গোষ্ঠী চায়? সেই বেড়িবাঁধটা যদি না ভাঙে তাহলে তো সেই অর্থটা আসবে না। এবং সেই অর্থ আমি একদম সরাসরি বলছি যে সেই অর্থটা ক্ষতিগ্রস্ত, সেই অর্থটা আসবে না। এবং সেই অর্থ না আসলে তো এখান থেকে যে সেই অর্থ আসার জন্য বন্যা হওয়াটা জরুরি, বন্যা হওয়াটা বা সেই অর্থ লুপাট করতে হলে তো এইগুলো দরকার আছে। এবং এটা যে সঠিক যায় না বা সঠিক জানে তথ্য, আপনি একদম যথার্থ বলেছেন রাশেদ, যথার্থ বলেছেন। সেই অর্থটা আসলে আসার জন্য এই যে দুষ্টচক্রের এই কাজগুলো হওয়া জরুরি আছে, অর্থাৎ বাঁধ ভাঙাটাও জরুরি আছে এই অর্থটা ঢোকার জন্য। সেই কারণে হয়তো দুষ্টচক্র এগুলো দিন দিন যাবত মানে এইভাবেই থেকে যাচ্ছে। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এ নির্দেশ